গতদিনের যে স্যার পড়িয়েছিলেন দ্বাদশ শ্রেণীর ডেটাবেস চ্যাপ্টারের এসকিউএল কমান্ড, সেই এসকিউএল কমান্ডের সিলেক্ট কমান্ডটি নিয়ে, সিলেক্ট স্টেটমেন্টটি নিয়ে স্যার আলোচনা করতেছিলেন। আমি সিলেক্ট স্টেটমেন্টের স্যার যতটুকু আলোচনা করেছি এরপর থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমি তোমাদের সামনে এখানে একটি টেবিল উল্লেখ করে রেখেছি। দয়া করে যারা এই মুহূর্তে ক্লাসে যোগ দিচ্ছ বা দিয়েছ, সকলেই এই টেবিলটি তোমরা খাতায় লিখে ফেলা। আর এই ফাঁকে আমি দেখে নিচ্ছি যে আমাদের ক্লাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা দয়া করে এই টেবিলটি সবাই খাতার মধ্যে লিখো, কারণ যে কমান্ডটা আমরা ফলো করব সেই কমান্ডটা আমরা এই টেবিলের উপর প্রয়োগ করব। এই টেবিল থেকে আমরা ডাটা রিট্রাইভ করব বা ডাটা উত্তোলন করব। আমার মনে হয় সবই ঠিকঠাক আছে। হ্যাঁ, সাউন্ডও শোনা যাচ্ছে। ওকে শিক্ষার্থীরা, আমি আজকে যে আলোচনাগুলো করব সিলেক্ট কমান্ডের, তোমরা খাতায় সেটা লিখে নাও। সিলেক্ট কমান্ডের কি কি আলোচনা করব সেটা আমি তো তোমাদেরকে জানাচ্ছি। এটা কি লেখা শেষ হয়েছে শিক্ষার্থীরা? আশা করছি। তোমরা তোমাদের রোল সেকশন পরে লিখো, অনেকেই জয়েন করেছে আমি দেখতেছি। আগে দয়া করে এটা খাতায় ওঠাও। আনিকা বসা, দিয়া, ইমরান হাসান, চাঁদ মিয়া, পিকে বিল্লাল, অনেকেই ধন্যবাদ সকলকে। তোমরা এখন জরুরি ভিত্তিতে এই টেবিলটাকে খাতায় তোমরা ওঠাও। আমি তোমাদেরকে 2-3 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর যখন ক্লাস শুরু হবে, টেবিল লেখা তোমাদের শেষ হবে, তখন তোমরা কমেন্টে তোমরা যারা জয়েন করেছো তোমাদের রোল সেকশন ইত্যাদি উল্লেখ করে দিও। আমি তোমাদেরকে একটু হেল্প করছি। এই টেবিলটিতে, ডেটা টেবিলটিতে 1, 2, 3, 4, 5টি কলাম নিয়েছি আর 7টা রেকর্ড আছে। 1 নাম্বার, আমি এগুলো রোল ধরে নিয়েছি। 1 নাম্বার রোলের নাম হলো রহিম, কুষ্টিয়া, সায়েন্স, আর টোটাল মার্ক 1100 পেয়েছে। 2 নাম্বার রোলধারী শিক্ষার্থীর নাম হলো অপু, বরিশাল, হিউম্যানিটিজ 1050 পেয়েছে। তারপর দীপু, বরিশাল ডিস্ট্রিক্টের, সেও হিউম্যানিটিজ, মানবিক, হিউম্যানিটিজের অর্থ মানবিক তোমরা জানো, 900 পেয়েছে মোট টোটাল মার্ক। 4 নাম্বার আদনান, কুষ্টিয়া জেলা, বিজনেস স্টাডিজ, সে টোটাল মার্ক 850 পেয়েছে। 6 নাম্বার আরিফ, রাজশাহী ডিস্ট্রিক্টের, সায়েন্সের শিক্ষার্থী, 1060 টোটাল মার্ক পেয়েছে। 6 নাম্বার করিম, পাবনা জেলা, হিউম্যানিটিজ থেকে 810 পেয়েছে। 7 নাম্বার জারিন, কুষ্টিয়া জেলা, বিজনেস স্টাডিজ 1090 মার্ক পেয়েছে। ওকে, এখন এখান থেকে আমরা সিলেক্ট কমান্ড ব্যবহার করে ডাটা উত্তোলন করব, রিট্রাইভ করব। এখান থেকে কিছু ডাটা, সবগুলো হতে পারে, কিছু হতে পারে, বিভিন্ন শর্ত সাপেক্ষে। তার জন্য তোমাদেরকে যে কমান্ডটা আমি আজকে আলোচনা করব, লক্ষ্য করো, এটা তো খাতায় লেখো। সিলেক্ট
কমান্ডগুলো এর আগের ক্লাসগুলোতে আমরা বলেছি কমান্ডগুলোর কিন্তু একটা ধারাবাহিকতা আছে, আর কমান্ডগুলোকে সবগুলোকে বড় হাতের, যদিও বড় হাতের ছোট হাতের একটা লিখলেই হয়, তারপরেও কমান্ডগুলোকে আমরা বড় হাতের লেখার চেষ্টা করব। সিলেক্ট এর পর তোমরা জানো কি হয়, এই কথাগুলো মুখস্থ রাখতে হবে। এটাই হলো কমান্ড, এটাই হলো রোল, এইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সিলেক্ট এর পর কলামের নামগুলো দিতে হয়, কি কি কলাম আমরা দেখতে চাই। এখানে সর্বোচ্চ, যেহেতু এখানে 1 2 3 4 5টি কলাম আছে, তাহলে 5টা কলামের নাম কমা কমা আকারে হতে পারে। তাহলে সিলেক্টের পর এখানে কলাম নেম, কলাম 1 হতে পারে কমা, কলাম 2 হতে পারে ইত্যাদি। সিলেক্টের পর কলাম নেম দিতে হয়, কথাগুলো লিখে রাখো, এটা মুখস্থ করতে হবে। সিলেক্টের পর সবসময় কলামের নেম দিতে হয়। হ্যাঁ, যদি সবগুলো কলাম দেখতে চাই তাহলে সবগুলো কলামের নাম দেওয়ার প্রয়োজন নেই, এইটুকুর পরিবর্তে তোমরা জানো গতদিন বলেছি স্টার চিহ্ন দিতে হয়। ওকে, সিলেক্টের পর তাহলে কি দিতে হবে? অবশ্যই কলাম নেম, যে কলামগুলো আমরা দেখতে চাই। তারপরে ফ্রম, কোত্থেকে, FROM, ফ্রম দিয়ে লিখতে হয় টেবিল নেম। আমরা তো এখানে টেবিলের নামই দিই নাই। ধরো এই টেবিলটার নাম হলো স্টুডেন্ট ইনফরমেশন, আমি এখানে উপরে লিখে দিচ্ছি স্টুডেন্ট ইনফো। টেবিলটার নাম মনে রাখো স্টুডেন্ট ইনফো। তাহলে ফ্রম কোন টেবিল থেকে দেখব, এই টেবিলের নাম দিতে হয় টেবিল নেম। তারপর ফ্রমের পরে আজকে আমরা যা শিখব, ফ্রমের পরে হোয়ার শিখেছো গতদিন, স্যাররা শিখেছেন, আমরা আলোচনা করেছি WHERE, হোয়ার। হোয়ারের পরে আমরা জানি শর্ত দিতে হয়, কি শর্ত সাপেক্ষে আমরা দেব, কন্ডিশন। এরকম একাধিক কন্ডিশন হতে পারে, কন্ডিশন 1, কন্ডিশন 2 ইত্যাদি। তারপর হোয়ারের পর আজকে আমি নতুন করে যে জিনিসগুলো আলোচনা করতে চাচ্ছি সেটা হলো গ্রুপ বাই, GROUP, গ্রুপ বাই। গ্রুপ বাইয়ের পরে কি দিতে হয়? গ্রুপ বাইয়ের পরেও কলাম নেম দিতে হয়, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আপাতত তোমরা লিখো কলাম 1, কলাম 2, LUMN ইত্যাদি কলামের নাম দিতে হয়, যে কলামের সাপেক্ষে আমরা গ্রুপ করব, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাভিং, আরেকটা হ্যাভিং, HAVI, হ্যাভিং, হ্যাভিং এর পরে দিতে হয় কন্ডিশন। একটা হতে পারে, একাধিক কন্ডিশনও হতে পারে, কন্ডিশন 1, কন্ডিশন 2 ইত্যাদি। দেখো তাহলে হোয়ারের পরেও কন্ডিশন, হ্যাভিং এর পরেও কন্ডিশন, সিলেক্টের পরেও কলামের নাম, গ্রুপ বাইয়ের পরেও কলামের নাম। এখন আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, আপাতত লেখো কি কি। সিলেক্ট, কলাম নেম, ফ্রম টেবিল নেম, হোয়ার কন্ডিশন, গ্রুপ বাই কলাম নেম, হ্যাভিং কন্ডিশন, দেন অর্ডার বাই। অর্ডার বাই, এখানে তোমার সর্ট করি যে আমরা, সেই সর্টিংটা দিতে হয়। আপাতত অর্ডার বাই হয় ঊর্ধ্বক্রমে নয় অধক্রমে, তোমরা জানো অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। তাহলে এখানে আপাতত এইটুকু লিখে রাখো, এখানে মূলত সর্টিংয়ের যে কাজগুলো সেগুলো দিতে হয়। অ্যাসেন্ডিংয়ের জন্য ASC দিতে হয়, অথবা ডিসেন্ডিংয়ের জন্য DESC দিতে হয়, আর শেষে অবশ্যই সেমিকলন। আমি আজকে চেষ্টা করব এই কমান্ডটা নিয়ে আলোচনা করতে। তোমরা এই পর্যন্ত একটু লিখো, তারপরে আমি আলোচনা করতেছি, লক্ষ্য করো। শাকিল স্বাধীন বলেছ ক্লাসটা পাওয়ার পয়েন্টে নিলে অনেক ভালো হতো। তোমরা আগে এটা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ
আমরা প্র্যাকটিক্যালি এটা দেখানোর আমি চেষ্টা করব একদিন ইনশাল্লাহ। তোমরা এইগুলো আপাতত এইভাবে কমান্ডগুলো মুখস্থ করো। কমান্ডগুলো আগে মুখস্থ লাগবে। আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম, কিন্তু তুমি কমান্ডই বোঝো না, পারো না, তাহলে তো হবে না। এই জন্য তোমরা আগে এটা মুখস্থ করো কমান্ডগুলো, তারপরে ইনশাল্লাহ আমরা একদিন প্র্যাকটিক্যালি দেখাই দিব। আশা করি এটা লেখা শেষ হয়েছে। এখন আমরা কয়েকটি প্রশ্নের জবাব এই কমান্ডগুলো ব্যবহার করে খুঁজব। লিখো একটা প্রশ্ন, তোমরা খাতায় লিখো সবাই। প্রশ্ন: স্টুডেন্ট আন্ডারস্কোর, যে নিচে ড্যাশের মতো যেটা, এটা আন্ডারস্কোর বলে, স্টুডেন্ট ইনফো। আমার টেবিলটার নাম কি? স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো টেবিলে প্রশ্নটা সবাই লিখো। এই প্রশ্নের জবাবটা আমরা কিভাবে লিখব সেটা আমরা চিন্তা করব। স্টুডেন্ট ইনফো টেবিলে যেসব ছাত্রের, যেসব শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া, স্টুডেন্ট ইনফো টেবিলের যেসব শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী, স্টুডেন্ট ইনফো টেবিলে যে সকল শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী, তাদের নেম কমা ডিস্ট্রিক্ট দেখার জন্য এসকিউএল কমান্ড লিখো। এটা হলো প্রশ্ন। এই প্রশ্নটার জবাব তোমরা গতদিন স্যারের কাছ থেকে শিখেছ। এনআইএস স্যার এটা পড়িয়েছেন। তোমরা আশা করি এটার উত্তরটা লিখতে পারবে। এসকিউএল কমান্ড কেমন হবে বলো? তোমরা যারা পারো জলদি লিখে ফেলো এবং আমি লিখে দেব, তারপর তোমরা মিলাই নিবা এসকিউএল কমান্ডটা কেমন হবে। আমরা বলেছি ওই তোমরা দেখো কমান্ডটা সিলেক্ট এর পর কি দিতে হয়। যাদেরকে আমি উত্তোলন করতে চাই, যাদেরকে আমি দেখতে চাই, কলামের নামগুলো, যে কলামগুলো আমরা দেখতে চাই, এখানে বলেছে তাদের নাম আর ডিস্ট্রিক্ট দেখার জন্য। সো সিলেক্টের পরে নেম আর ডিস্ট্রিক্ট হবে। তাহলে কমান্ডটা লিখো সিলেক্ট, SELECT, সিলেক্টের পর স্পেস দিয়ে এই দুটি কলামের নাম, নেম কমা ডিস্ট্রিক্ট। আমরা এক লাইনে লিখলেও চলে, কিন্তু এভাবে তোমাদেরকে যেভাবে দেখেছি, সিলেক্ট প্রথম লাইনে, পরের লাইনে ফ্রম, পরের লাইনে হোয়ার, পরে গ্রুপ বাই, পরে হ্যাভিং এবং এরপরে অর্ডার বাই, এইভাবে লিখলে তোমারও বুঝতে সুবিধা, স্যারদেরও বুঝতে সুবিধা। এই জন্য এইভাবেই লেখার চেষ্টা করবো। ওকে, আমরা কি কি দেখতে চাই? প্রশ্নে বলছে নাম এবং ডিস্ট্রিক্ট দেখতে চাই। এরপরে সিলেক্টের পরে তোমরা মনে করো কি লিখতে হয়? অবশ্যই ফ্রম। কোত্থেকে এগুলো দেখতে চাই? ফ্রম। ফ্রমের পরে টেবিলের নাম, টেবিলটার নাম কি? স্টুডেন্ট ইনফো। এখানেও বলে দিচ্ছে প্রশ্নে স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে দেখতে চাই। ওকে, এরপরে কি? হোয়ার। হোয়ার যেখানে, WHERE, যেন বা যেখানে। হোয়ারের পরে শর্ত দিতে হয়। শর্ত তারা কি দিছে? যে সকল শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী। তাহলে কুষ্টিয়া কি জেলা না? হ্যাঁ,
কুষ্টিয়া জেলা, বরিশাল জেলা, কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা, পাবনা জেলা, বিভিন্ন জেলার শিক্ষার্থী আছে। তাহলে যে সকল শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী, এটা দেখানোর জন্য এটা গতদিন স্যার তোমাদেরকে বলেছেন যে আমাদেরকে কি লিখতে হবে, যেখানে ডিস্ট্রিক্ট সমান কুষ্টিয়া আবার ডিস্ট্রিক্ট সমান রাজশাহী, যেহেতু কিংবা বলছে মাঝখানে কি লিখবা তোমরা, নিশ্চয়ই স্যারা বলেছে ডিস্ট্রিক্ট সমান কুষ্টিয়া অথবা অর লিখতে হবে ডিস্ট্রিক্ট সমান রাজশাহী। এখন মাঝখানে যে আমরা অর দিব এর আগে বিটুইন কথাটা লাগতে হবে। তোমাদেরকে স্যার বলেছেন যে হোয়ার ডিস্ট্রিক্ট ইকুয়াল রাজশাহী, এইভাবে লিখলে হয় ডিস্ট্রিক্ট, হোয়ার ডিস্ট্রিক্ট ইকুয়াল রাজশাহী or district equal district equal কুষ্টিয়া। এতটুকু যদি লিখো সেমিকোলন শেষে, ব্যাস, তাহলে সেই সকল তথ্য কোনটা কোনটা, নাম এবং ডিস্ট্রিক্ট দেখাবে। শুধুমাত্র দুটি কলাম, নাম আর ডিস্ট্রিক্ট, এই দুইটা পরপর, এই দুইটা পাশাপাশি দেখাবে। মানে এই দুইটার কি, এই দুইটা কলমের সবগুলো দেখাবে না, শুধুমাত্র যাদের কুষ্টিয়া এবং রাজশাহীতে, অর্থাৎ রহিম কুষ্টিয়াতে আছে, রহিম আর কুষ্টিয়া এই দুইটা দেখাবে। অপু যেহেতু বরিশাল এটা দেখাবে না, দীপু বরিশাল দেখাবে না, আদনান কুষ্টিয়া দেখাবে, আরিফ রাজশাহী দেখাবে, করিম পাবনা দেখাবে না, জারিন কুষ্টিয়া দেখাবে। তাহলে জারিনের তথ্য দেখাবে, আরিফের তথ্য দেখাবে, আদনানের তথ্য দেখাবে এবং রহিম এর তথ্য দেখাবে। এটার আউটপুটটা কেমন হবে ফলাফল আকারে তোমাদের গতদিন স্যার শিখেছেন, এটা লিখে দিবা। নিশ্চয়ই শুধুমাত্র দুটি কলাম, নেম আর ডিস্ট্রিক্ট, নেমের বরাবর রহিম কুষ্টিয়া দিবা, তারপরে আদনান কুষ্টিয়া দিবা, আরিফ রাজশাহী দিবা, জারিন কুষ্টিয়া দিবা, কাজ শেষ। এখন সেকেন্ড প্রশ্ন, যদি এরকম হয় যে যাদের বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী নয়, তাদের ক্ষেত্রে আমরা কি লিখব? যাদের বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী নয়, জাস্ট এই কথাটা স্টুডেন্ট ইনফরমেশন থেকে, যে সকল শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী নয়, এখানে যদি একটা নয় কথা প্রবেশ করিয়ে দিই তখন কি লিখতে হবে, এটা মূলত আমার আজকে শেখানোর বিষয়। স্যার গতদিন বলেছেন যে এটা এভাবে লিখবা। এখন এই কথাটা যদি নয় থাকে তাহলে কিভাবে লিখবো, এটা বোঝার জন্য তোমাদেরকে আমি বলবো, যাদের বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী তাদের নাম আর ডিস্ট্রিক্ট দেখার জন্য এই যে লিখেছ, এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা তুমি যদি শিখো তাহলে সহজ হবে। যাদের বাড়ি নয় রাজশাহী এবং কুষ্টিয়ায়, তাদেরটা উপস্থাপন করতে তোমার খুব সুবিধা হবে। সেটা কিভাবে লিখতে হয়, হোয়ার, লক্ষ্য করো, হোয়ারের পরে ওর দিয়ে লিখছো ডিস্ট্রিক্ট ইকুয়াল রাজশাহী অথবা ডিস্ট্রিক্ট ইকুয়াল কুষ্টিয়া। এটা না লিখে হোয়ার ডিস্ট্রিক্টের পর IN, লক্ষ্য করো, ইন মানে তোমরা জানো ইন দ্য ফিল্ড মাঠে, ইন দ্য রুমের মধ্যে। তাহলে এই ইন মানে মধ্যে বা যাদের মধ্যে, যেমন ইন দ্য রুমের মধ্যে, রুমের ভিতরে। তাহলে হোয়ার ডিস্ট্রিক্ট ইন, এই ইনের পর তোমাদেরকে লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে ওই কোন কোন জেলায় ডিস্ট্রিক্ট ইন, এইভাবে কোটেশনের ভিতরে যদি কি চাইছে, প্রথমে কুষ্টিয়া দাও, কুষ্টিয়া, এইখানে অবশ্যই কমা দিয়ে লিখতে হয়, আবার কোটেশনে রাজশাহী, কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ। এই যে লেখাটা সেমিকোলন, লক্ষ্য করো আগের যা লিখছো এটা একই উত্তর। হোয়ার ডিস্ট্রিক্ট ইন, ডিস্ট্রিক্ট এর মধ্যে থাকবে কুষ্টিয়া এবং রাজশাহী, তার মানে যাদের বাড়ি কুষ্টিয়া এবং রাজশাহীতে তাদের কি দেখাবে, নাম আর ডিস্ট্রিক্ট দেখাবে। দেখো একটু আগে যেটা লিখছিলাম ডিস্ট্রিক্ট ইকুয়াল কুষ্টিয়া ওর ডিস্ট্রিক্ট ইকুয়াল রাজশাহী, ওটার উত্তর যা আসবে
ডিস্ট্রিক্ট ইন, পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সকল জেলার শিক্ষার্থীদেরকে আমি দেখতে চাই না আমার ডিস্ট্রিক্ট, তাদের কুষ্টিয়া, কমা রাজশাহী, ব্র্যাকেট ক্লোজ, সেমিকলন। লক্ষ্য করো এখন যদি প্রশ্ন নাম্বার 2 তোমরা লেখো সকলেই প্লিজ। আবার আমি একটু সময় দিচ্ছি। প্রশ্ন নাম্বার 2 সেম প্রশ্ন লিখবা তোমরা, রাজশাহী, কুষ্টিয়া 9। এখানে এই 9 কথাটা আমরা বাড়তি লাগাই দিচ্ছি। যাদের বাড়ি, এই যে এখানে আমরা একটা 9 লাগাই দিচ্ছি, এইটুক শুধু বাড়তি। আমি দেখো একটু লাল কালি দিয়ে লিখে দিয়েছি, যে সকল শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী নয়, তাদের নাম ও ডিস্ট্রিক্ট দেখার জন্য এসকিউএল কমান্ড লিখবা। প্রশ্নটা লেখো, জলদি জলদি লিখো। এই ইন দিয়ে শিখলে খুব সহজে তোমরা বুঝতে পারবা, সব ঠিক থাকবে। এখানে ইন না লিখে নট ইন, লক্ষ্য করো, ইন মানে হলো এই 2 জেলার মধ্যে, আর নট ইন এই 2 জেলা লিখলে কি বোঝাবে, যে এই 2 জেলার মধ্যে না। তার মানে তখন আউটপুটটা কি আসবে বলো? যদি ডিস্ট্রিক্ট ইন দিতা, নট ইন না দিয়ে যদি ইন দিতা, যেখানে দেখো আমি এটাকে একটু লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি, লক্ষ্য করো, এই যে কথাটা, এই নট ইন, হোয়ার ডিস্ট্রিক্ট নট ইন দিয়ে কুষ্টিয়া, রাজশাহী, তার মানে কুষ্টিয়া, রাজশাহীতে যেটা আছে এটা দেখাবে না। আর যদি নট ইন না দিয়ে শুধু ইন দাও, তাহলে শুধুমাত্র কুষ্টিয়া এবং রাজশাহীতে যাদের বাড়ি তাদেরটাই দেখাবে। তাহলে নট ইন দিলে এখন এটার আউটপুট কি আসবে? একটু আগে যেগুলো বলেছ, কুষ্টিয়া এটা বাদ, কুষ্টিয়া যেটি আছে এটি বাদ, নট ইন কুষ্টিয়া যাদের, তাদেরটা দেখাবে। আর কুষ্টিয়া ছাড়া তাহলে বরিশাল, তাহলে অপু বরিশাল এটা দেখাবে, দীপু বরিশাল এটা দেখাবে। আদনান যেহেতু কুষ্টিয়া এটা বাদ, এই যে নট ইন কুষ্টিয়া, কুষ্টিয়া ছাড়া এটা বাদ। আরিফ রাজশাহী বাদ, করিম পাবনা এটা দেখাবে, জারিন কুষ্টিয়া এটা বাদ। তাহলে এই নট ইন কুষ্টিয়া কমা রাজশাহী, তাহলে কুষ্টিয়ারটাও বাদ, রাজশাহীরটাও বাদ, তাহলে কুষ্টিয়ারটা রহিম বাদ, আবার কুষ্টিয়ার আদনান বাদ, রাজশাহীর আরিফ বাদ, কুষ্টিয়ার জারিন বাদ। তাহলে আউটপুট হবে শুধুমাত্র যে বরিশালের এই 2টা, তারপরে পাবনার এটা, এই 3টা, অর্থাৎ অপু বরিশাল, দীপু বরিশাল, করিম পাবনা, শুধু এতটুকু আউটপুট দেখাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা গতদিন স্যার যেটা শিখিয়েছিলেন, হ্যাঁ ওটাও ঠিক আছে। আবার যদি আমরা ইন আর নট ইন দিয়ে লিখি, তাহলে কি সুবিধাটা আশা করি বুঝতে পারছো। কারণ পরীক্ষা যদি এরকম আসে যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে যে সকল শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী নয়, তাদের নাম আর ডিস্ট্রিক্ট দেখবো। তো যাদেরকে আমি উত্তোলন করতে চাই, দেখতে চাই, তাহলে সিলেক্টের পরে লিখতে হয় সিলেক্ট, কাকে দেখতে চাই, নেম আর ডিস্ট্রিক্ট, তাহলে সিলেক্ট নেম কমা ডিস্ট্রিক্ট। ওকে, কোত্থেকে? অবশ্যই সিলেক্টের পরপরই হলো ফ্রম। ফ্রম টেবিলের নাম দিতে হয়, এই টেবিলটা যে টেবিল থেকে দেখাতে চাই, টেবিলটার নাম প্রশ্নে বলে দিছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে, তাহলে ফ্রম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো টেবিলটার নাম দিলাম। হোয়ার, এটা হলো মূল কথা, এই যে যাদের বাড়ির কুষ্টিয়া কিংবা রাজশাহী যদি নয় না থাকতো, তাহলে হোয়ার বাড়ি মানে কোনটাতে বাড়ি বুঝাইছে, কোন কলাম দিয়ে এখানে বাড়ি বুঝাইছে, এই যে ডিস্ট্রিক্ট দিয়া, যে যাদের এই জেলায় বাড়ি, তাই না? তাহলে এখানে কিন্তু বাড়ির কথা লেখা নাই, তারপরে প্রশ্নে বলছে যাদের বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী, তাহলে হোয়ার ডিস্ট্রিক্ট ইন, যাদের বাড়ি রাজশাহী আর কুষ্টিয়া, তাহলে ডিস্ট্রিক্ট ইন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সকল জেলার কথা আছে সেই সকল জেলা। এরকমভাবে 2টা জেলার কথা বলছে, আরও অনেক জেলা থাকতে পারতো। এখানে মাত্র 7টা ডাটা নিয়েছি, 7টা রেকর্ড নিয়েছি, আরও হাজার হাজার রেকর্ড থাকতে পারতো। সেই রেকর্ডগুলো থেকে আমরা শুধুমাত্র কুষ্টিয়া রাজশাহী যাদের বাড়ি তাদেরকে আমরা তাদের কি দেখতে চাই, নাম আর ডিস্ট্রিক্ট দেখতে চাই। আশা করি বুঝতে পারছো, ডিস্ট্রিক্ট ইন, নট ইন না, ডিস্ট্রিক্ট ইন কুষ্টিয়া রাজশাহী। আর যদি বলে ওই প্রশ্নটাই খালি একটা 9 লাগাই দিল, যে সকল শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া কিংবা রাজশাহী নয় তাদের ডিস্ট্রিক্ট, তাহলে সেম থাকবে, শুধু ইনের জায়গায় নট ইন। আশা করি শিক্ষার্থীর এই কমান্ডটা তোমরা বুঝতে পেরেছ। আমরা কোশ্চেন নাম্বার 3-এ যাচ্ছি।
মনে রেখো আমরা আজকে তাহলে হোয়ারের পরে ইন আর নট ইন দিয়ে আমরা দুইটি কমান্ড শিখলাম। প্রশ্ন নাম্বার 3 তোমরা লিখো সবাই। যেসব শিক্ষার্থীর নামের প্রথম অক্ষর এ, যেসব শিক্ষার্থীর নামের প্রথম অক্ষর এ, তাদের নাম ও জেলা, তাদের নেম ও ডিস্ট্রিক্ট দেখার জন্য এসকিউএল কমান্ড। লিখো এই ধরনের প্রশ্ন যদি আসে তখন এসকিউএল কমান্ডটা কি হবে এবং তার আউটপুট কি হবে। এই জিনিসটা বোঝার জন্য লক্ষ্য করো, অবশ্যই এসকিউএল কমান্ড এরকম দেখো, এসকিউএল কমান্ড দেখার জন্য, যেহেতু শো করার জন্য রিট্রাইভ মানে এখান থেকে আমরা কিছু ডাটা উত্তোলন করে নিব। কি কি উত্তোলন করব? নেম আর ডিস্ট্রিক্ট। তাহলে সিলেক্ট, কি কি সিলেক্ট করব? নেম এবং ডিস্ট্রিক্ট। তোমাদেরকে যখন এই সিলেক্টের পরে নেম আর ডিস্ট্রিক্ট, তাহলে অবশ্যই এটার আউটপুট ফলাফলে কি কি থাকবে? নেম এবং ডিস্ট্রিক্ট, এই দুইটি থাকবে, নেম এবং ডিস্ট্রিক্ট। এই কথাটা আগে প্রথমে মাথায় রাখতে হবে আমাকে। সিলেক্ট নেম ডিস্ট্রিক্ট, তার মানে শুধুমাত্র নাম আর ডিস্ট্রিক্ট থাকবে। এখন নাম আর ডিস্ট্রিক্ট কি কি থাকবে লক্ষ্য করো। তারা কি বল, যে সকল শিক্ষার্থীর নামের প্রথম অক্ষর এ, নামের প্রথম অক্ষর এ তোমরা যদি নর্মালি খোঁজো যে অপু প্রথম অক্ষর এ, আদনান প্রথম অক্ষর এ, আরিফ প্রথম অক্ষর এ, তাহলে নিশ্চয়ই শুধুমাত্র এই তিনটি আসবে। আমরা যদি কোনো কমান্ড ছাড়া লিখি তাহলে অপু, আদনান এবং আরিফ। এবং অপু কোন জেলার? বরিশাল, তাহলে অপু এখানে আসবে বরিশাল, এটা ফলাফল আসবে। আদনান কুষ্টিয়া, তারপর আরিফ রাজশাহী, এটা উত্তর আসতে হবে। এইটা আনার জন্য তোমাকে কমান্ড কি লিখতে হবে? ওকে, সিলেক্ট নেম আর ডিস্ট্রিক্ট দিলাম, নেম আর ডিস্ট্রিক্ট সে উত্তোলন করবে এই সবগুলো থেকে। এনে 1 2 3 4 5টা কলাম আছে, কিন্তু তার মধ্যে দুইটি কলামই দেখাবে, কারণ আমি সিলেক্ট করতে বলছি দুইটাকে। সো ওই দুইটাকে সে আউটপুট হিসেবে সিলেক্ট করে নেবে। তাহলে সিলেক্ট নেম এবং ডিস্ট্রিক্ট এই দুটো সিলেক্ট করবে। তারপরে শর্ত কি বলো? যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদেরটা। এখন প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়, আর কোত্থেকে বাকি রয়ে গেছে? ফ্রম, FROM, ফ্রম। সবসময় সিলেক্ট করবো কোন টেবিল থেকে? সিলেক্টের পরপরই টেবিল নেম, ফ্রম টেবিলের নেম কি? স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, ফ্রম স্টুডেন্ট ইনফো। হয়ার শর্ত, WHERE, হয়ার। এখন হলো আসল কথা, হয়ার কি বলছে? নামের প্রথম অক্ষর, নাম কোন জায়গায়? যে নেম নামে না, তাহলে হয়ার নেম। এখন নামের প্রথম অক্ষর এ, এই জিনিসটা বোঝানোর জন্য কিভাবে আমরা কমান্ড লিখবো লক্ষ্য করো। হয়ার নেম, নেমের পরে লাইক, LIKE, এখানে লাইক অর্থ তোমরা জানো যে পছন্দ করা। আসলে এখানে পছন্দ করা না, এখানে হলো এটার মতো দেখতে। কিরকম দেখতে লক্ষ্য করো। প্রথম অক্ষর যেহেতু এ, তাহলে প্রথমে এ দিবা, এই ডাটা লাইক এরকম ডাটা এ, তারপরে একটা স্টার চিহ্ন দিয়ে লক্ষ্য করো, এ স্টার, কোটেশনের ভিতরে কি থাকবে? এ স্টার, তারপরে সেমিকোলন। এই এতটুকু লিখলে বোঝা যাবে যে হয়ার নেম, নামটা লাইক দিস,
লাইক দিস, এরকমের এ সামথিং, স্টার দিয়ে সামথিং বোঝায়। তোমরা দেখো এই সিলেক্টের পরে স্টার ইউজ করেছিলা, সিলেক্টের পরে স্টার ইউজ করলে কি হয়, সবগুলো সিলেক্টের পরে কলামের নাম দিতে হয়, তাহলে সিলেক্টের পরে স্টার দিলে সবগুলো কলাম 1 2 3 4 5টা কলামে শো হবে। ঠিক তেমনি মানে যেগুলো আছে সব, ঠিক তেমনি এখানে লাইকের পরে দেখো ডাটাটা আমি কি লিখছি, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা জানি ডাটাটা লিখতে হয়, কি ডাটা লিখছি, সিঙ্গেল কোটেশনের ভিতরে এ লিখছি, প্রথম বর্ণ যেহেতু তারা প্রশ্ন বলছে প্রথম অক্ষর এ হতে হবে, এ লিখছি, এর পরে স্টার মানে এ এর পরে যা যা আছে সব, যেমন সিলেক্ট দিয়ে স্টার দিলে সব, ঠিক তেমনি এখানে নাম, নাম নেম, নেম লাইক দিস, এটার মতো দেখতে যা যা আছে, তাহলে এই লাইক দিস মানে এ এর পরে যা যা আছে সব চিত্র, মানে এর পরে পিইউ আছে, এ পিইউ উঠাই দিবে, তারপরে এর পরে ডি এন এন আদনান আছে উঠাই দিবে, মানে এ দিয়ে শুরু হয়েছে সোজা কথা, এ স্টার মানে এ এর পরে যা যা আছে সব এরকমভাবে যেটি যেটিতে পাবে সবগুলো সে উঠায় ফেলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এখানে বলতো যাদের প্রথম অক্ষর বি, তাহলে কিন্তু কিছুই হইতো না, কারণ বি নামে কিছু নাই। যাদের প্রথম অক্ষর ডি, তাহলে শুধুমাত্র একটা দ্বীপই পাইতো, আর কেউ প্রথম অক্ষর ডি নাই। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো কথাটা। সকলে উত্তরটা লিখো, এসকিউএল কমান্ড দিস, এবং ফলাফল হবে এইটা। তোমরা তারপরের কোশ্চেন আমি যাব, লক্ষ্য করো। এখন যদি প্রশ্ন বলতো যাদের দ্বিতীয় অক্ষর এ কিংবা আই, ধরো প্রশ্ন এরকম বলতো, নেক্সট প্রশ্ন, যে সকল শিক্ষার্থীর নামের দ্বিতীয় অক্ষরটা, যে সকল শিক্ষার্থীর নামের দ্বিতীয় অক্ষর এ কিংবা দ্বিতীয় অক্ষরে দেওয়া হয় যে এ আছে এটাতে এটাতে এটাতে, এই তিনটা দেবে, অথবা আই, এই প্রশ্নের জবাবে তাদের নাম আর ডিস্ট্রিক্ট যদি তুমি দেখতে চাও, তাহলে এসকিউএল কমান্ড কি হবে? লিখো সকলেই প্লিজ, জলদি জলদি। প্রশ্নটা কি, যেসব শিক্ষার্থীর নামের দ্বিতীয় অক্ষর এ কিংবা আই, তাদের নাম ও ডিস্ট্রিক্ট দেখার জন্য এসকিউএল কমান্ড লিখতে হবে। লেখা শেষ করো। যেসব শিক্ষার্থীর নামের দ্বিতীয় অক্ষর এ কিংবা আই, তাদের নেম ও ডিস্ট্রিক্ট দেখার জন্য এসকিউএল কমান্ড লিখো। ওকে, দেখো আগের মতোই, শুধুমাত্র দ্বিতীয় অক্ষর, তাহলে লাইক এটা তো সব ঠিক থাকবে। দেখো তুমি একটু লিখে ফেলো, সিলেক্ট নেম ডিস্ট্রিক্ট, ওই দুইটাকে সিলেক্ট করতে চাই, ওই দুইটা সিলেক্ট করলাম, নেম ডিস্ট্রিক্ট, হোয়ার ফ্রম কোড থেকে, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে দিলাম, হোয়ার। এখন শুধুমাত্র একটা না শর্ত, শর্ত দুইটা। আগে বলছিল প্রথম অক্ষর এ, এখন বলছে দ্বিতীয় অক্ষর এও হইলেও আমরা নেব, এখানে ওর থাকবে, ওর আরেকটা শর্ত আছে। ওকে, এখন যেহেতু দ্বিতীয় অক্ষরের ক্ষেত্রে আমরা কি কি কমান্ড লিখব? হোয়ার নেম লাইক, দ্বিতীয় অক্ষর কিন্তু প্রথম অক্ষর না, লক্ষ্য করো, প্রথম অক্ষরটাকে প্রশ্নবোধক দিয়ে, যা হোক প্রশ্নবোধক, তারপরে দ্বিতীয় অক্ষরটা তুমি লিখে দাও এ, দ্বিতীয় অক্ষর এ হইতে হবে, তাহলে প্রশ্নবোধক এ স্টার, এটা হবে ডাটা হিসাবে, প্রশ্নবোধক এ স্টার। অথবা আবার সেম জিনিস, এই যে এইটুক বসায় দাও, সেম আবার, অথবা নেম লাইক, নেম LIKE লাইক, এই কথা মনে রাখতে হবে, লাইক, লাইক, আবার ডাটা, ডাটাটা কি হবে, প্রশ্নবোধক আই স্টার, সেমিকলন। দেখো শিক্ষার্থীরা, খুব কঠিন কথা নয়,
জাস্ট টেকনিকটা জানলেই তোমরা খুব সহজে এগুলো লিখতে পারবা। হয় আর নেম, নামটা কেমন হতে হবে, লাইক দেখতে এরকম, লাইক লাইক মানে দেখতে মানে এরকম দেখতে, কীরকম দেখতে, আগে একটা কিছু, তারপরে এ, তারপরে বাকি যা আছে সব, স্টার দিয়ে কিন্তু বাকি যা আছে সব। কিন্তু প্রথম প্রশ্নবোধক কেন? প্রশ্নবোধক প্রথম বর্ণটি, প্রশ্নবোধক একটি বর্ণ বোঝানোর জন্য, এই যে এটা দ্বিতীয় বর্ণের জন্য এ, তাহলে প্রথম বর্ণ যাই হোক না কেন দ্বিতীয় বর্ণ এ, এবং পরে স্টার মানে পরে সব কিছু। তাহলে এখন দেখো দ্বিতীয় বর্ণ এ, প্রথম বর্ণ প্রশ্নবোধক এই যে রহিমের আর আছে, এরপর দ্বিতীয় বর্ণ এ, বাদ বাকি সবটা সে তুলে ধরবে, অর্থাৎ রহিম তুলে ধরবে। আবার দ্বিতীয় বর্ণ এ হিসাবে কোথায় আছে দাও, প্রথম বর্ণ এ হইলেও, লক্ষ্য করো এই যে কে, দ্বিতীয় বর্ণ এ, তাহলে কে এ, তারপরে স্টার বলতে বাকি সবটা। পরে এই যে প্রথম বর্ণ জে, এটা হলো প্রশ্নবোধক দিয়ে জে নিবে সে, তারপরে এ আছে দ্বিতীয় বর্ণ, মিল খুঁজে পাবে প্রথম বর্ণের পরে দ্বিতীয় বর্ণটা। প্রশ্নবোধক এ মানেই হলো প্রথম বর্ণ যাই হোক তারপরে এ, সো জে এ এটাও নিবে, কে এ এটা নিবে, তারপরে আর এ এটা নিবে, অর্থাৎ রহিম, করিম এবং জারিন। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পারতেছ, রহিম কুষ্টিয়া, করিম পাবনা, জারিন কুষ্টিয়া, এই তিনটা হবে ফলাফল হিসাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখন আমরা একটি প্রশ্ন লিখব, যেগুলো পরের কমান্ডটা, অর্থাৎ তোমাদেরকে দেখো খাতায় লিখে দিয়েছিলাম, হোয়ারের পরে গ্রুপ বাই, হ্যাভিং এবং অর্ডার বাই, ওটা বোঝানোর জন্য কি ধরনের প্রশ্ন থাকলে ওইগুলো ইউজ করব। লক্ষ্য করো, নেক্সট প্রশ্ন লিখো তোমরা সবাই খাতায়। এখানে দেখো কি কি গ্রুপের শিক্ষার্থী আছে। সায়েন্স গ্রুপের শিক্ষার্থী আছে, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ, সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ। দেখো সায়েন্সের শিক্ষার্থী যে একজন আর একজন, দুইজন। হিউম্যানিটিজের শিক্ষার্থী যে হিউম্যানিটিজ তিনজন, বিজনেস স্টাডিজের দুইজন। এরকম আরও হাজার হাজার থাকতে পারে তিনটা গ্রুপের শিক্ষার্থী। যেমন আমাদের কলেজেই তোমরা সায়েন্সের শিক্ষার্থী 750-র মতো, বিজনেস স্টাডিজের শিক্ষার্থী প্রায় 200। এই যে শিক্ষার্থীরা এরকম 800, 1000, আরও থাকতে পারে, লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে। যাই হোক, এখানে আছে 60টি রেকর্ড। যদি বলা হয় সায়েন্সের শিক্ষার্থীরা, দেখো এই যে সায়েন্স দুইটা মার্ক কত কত পেয়েছে। একজন শিক্ষার্থী পেয়েছে 1100, আরেকজন শিক্ষার্থী পেয়েছে 1060। যদি প্রশ্ন করা হয় গড়ে কত পেয়েছে, তার নিঃসন্দেহে দুইজন, যেহেতু তোমরা জানো গড় করতে হলে ওই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু আমরা জাস্ট একটা কমান্ড লিখে দিব, সে গড় করে তোমার সামনে উপস্থাপন করে দিবে। দেখো এখানে গড়ের কিন্তু কোনো কলাম নাই, তারপরেও আমরা যদি চাই যে গড়ের একটা কলাম উল্লেখ করে, যেমন এইভাবে, লক্ষ্য করো, নাম আর ধরো এভারেজ, নাম এবং এভারেজ মার্ক, নাম না, ধরো গ্রুপস, GROUPS, গ্রুপস এভারেজ মার্ক। তাহলে এখানে আমরা এভাবে চাই যে সায়েন্স, SCIENC, সায়েন্সের এভারেজ মার্ক কত, বি স্টাডিজ এভারেজ মার্ক কত, হিউম্যানিটিজ এভারেজ মার্ক কত। এই 3 জায়গায় এভারেজ মার্কটা অটোমেটিক্যালি হিসাব করে নিয়ে বসায় দিবে এভারেজ নামে একটা কলাম দিয়ে। এটার জন্য আমরা প্রশ্ন কি হবে, প্রশ্নটা আগে তোমরা লিখো। লক্ষ্য করো প্রশ্নটা,
তোমরা লিখো যে সকল শিক্ষার্থীর যে সকল শিক্ষার্থী যে কেটে দাও সকল শিক্ষার্থীর SCIENC সায়েন্স হিউম্যানিটিজ ও বি স্টাডিজ শাখার প্রাপ্ত মোট নম্বরের গড় দেখার জন্য SQL কমান্ড। প্রশ্নটা ভালো করে লিখো। সকল শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে সায়েন্স হিউম্যানিটিজ ও বিজনেস স্টাডিজ শাখার প্রাপ্ত মোট নম্বরের গড় দেখার জন্য, অর্থাৎ দেখো তাহলে আমরা কি করব, সায়েন্স গ্রুপ আছে কিন্তু 2 জায়গায়, হিউম্যানিটিজ গ্রুপ আছে কিন্তু 3 জায়গায়, 1 2 3 জায়গায়, বিজনেস স্টাডিজ গ্রুপ আছে 2 জায়গায়। এরকমভাবে সায়েন্স একাধিক জায়গায় আছে, হিউম্যানিটিজ একাধিক জায়গায় আছে, বিজনেস স্টাডিজ অনেকগুলো বিজনেস স্টাডিজ হ্যাঁ থাকতেই পারে, স্বাভাবিক। গ্রুপ তো তিনটা গ্রুপে অনেক হাজার শিক্ষার্থী থাকতে পারে। তাদেরকে যখন আমরা একটা সায়েন্স হিসাবে এভাবে লিখে শুধু সায়েন্স লিখে গড় করব, এইটাকে বলা হয় গ্রুপ বাই। দেখো গ্রুপ বাই যে গ্রুপ, এই যে সায়েন্স গ্রুপে দেখো সায়েন্স আরও সায়েন্স থাকতে পারে, সবগুলো সায়েন্স মিলে একবার সায়েন্স দেবে। আবার বিজনেস স্টাডিজ অনেক থাকতে পারে, একবার বিজনেস স্টাডিজ দেবে। আবার হিউম্যানিটিজ অনেক থাকতে পারে, একবার হিউম্যানিটিজ দেবে। এটাকে বলা হয় গ্রুপ বাই। কোন কলামের সাপেক্ষে, দেখো গ্রুপ বাই এর পাশে আমরা কোন কলাম লিখব, আগে প্রশ্নটা লিখো, আমি তারপর উত্তরটা লিখে দিচ্ছি। লিখেছো প্রশ্নটা নিশ্চয়ই, এটার উত্তরটা লিখবো আমরা। দেখো প্রথমেই এখানে কি কমান্ড দিব, কি দেখার জন্য, এখান থেকে কোন গ্রুপটা আমরা দেখব, নিশ্চয়ই এখানের মধ্যে দেখো গ্রুপটা আমরা দেখব, গ্রুপ। তাহলে সিলেক্ট SQL কমান্ড এরকম দেখো, সিলেক্ট গ্রুপস, GROUP, গ্রুপসটাকে সিলেক্ট করব, গ্রুপসটাকে তুলে ধরবে। এখন এই যে এভারেজ যে লিখেছি, এভারেজ যে তুলে ধরবে, এখানে কি এভারেজ কোনো কলাম আছে যেটা দেখে তুলে ধরবে? না। তাহলে এটা কি শুধুমাত্র দেখাবে না আরো কিছু দেখাবে? হ্যাঁ দেখাবে। এই যে এখানে দেখাবে এভারেজ, এভারেজের আন্ডারে যা দেখাবে, দেখো এটাকে কিভাবে লিখতে হবে। তুমি যদি লেখো সিলেক্ট গ্রুপস কমা দিয়ে যদি লিখে দাও এভারেজ, তাহলে এভারেজ খুঁজে সে পাবে না। এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সিলেক্টের পরে আমরা লিখছি গ্রুপস, তাহলে গ্রুপস তো সে সিলেক্ট করতে পারবে, কিন্তু কমা দিয়ে যদি এখন এভারেজ লিখে দাও তাহলে এভারেজ তো এখানে খুঁজে পাবে না, কারণ সিলেক্টের পরে কলাম নেম আমরা মেশিন বুঝে কমান্ড
মেশিনের ভিতরে কমান্ডগুলো এইভাবে লেখা যে কি সিলেক্টের পরে যদি তুমি যে নামগুলো লিখবে এই নামগুলো কলামের নাম, সে তখন এই যে গ্রুপস লিখছো গ্রুপ খুঁজে বের করে ওই গ্রুপসটা এখানে তুলে ধরবে আউটপুটে। তারপরে তুমি যদি এখানে এভারেজ লেখো, যে এভারেজ দেখতে চাও তাহলে এভারেজ খুঁজবে, কিন্তু এভারেজ খুঁজে পাবে না যখন এখানে এরর দেখাবে। তাহলে আমরা কি করব, এখন এমন একটা কমান্ড দেখব যে কমান্ডের সাহায্যে কি করব, এই যে মোট নম্বরের গড় এটা দেখাইতে হবে। দেখো মোট নম্বরের গড় দেখার জন্য এখন তাহলে দেখবো, দেখো এখানে কিন্তু বলা নাই যে এটা আর এটা দেখবো, কিন্তু আমার এই প্রশ্ন থেকে বুঝতে হবে কি কি সকল শিক্ষার্থীর সায়েন্স হিউম্যানিটিজ বিজনেস স্টাডিজ শাখার, তাহলে শাখাটা দেখাইতে হবে। এই যে গ্রুপ দিয়ে শাখা দেখাইতে হবে, কি কি শাখা, সায়েন্স শাখা, বিজনেস স্টাডিজ শাখা, হিউম্যানিটিজ শাখা, এটা দেখাইতে হবে। এই শাখার আর কি দেখতে হবে, মোট নাম্বারের গড় দেখতে হবে। তাহলে এভারেজ নামে আমি মনে করে দেখাতে চাই, কি নামে দেখাতে চাই, এভারেজ নামে। কি নামে, এভারেজ নামে, এজ এভারেজ। এই যে কথাটা এভারেজ নামে দেখাতে চাইলে এজ এভারেজ, এভারেজ হিসাবে দেখাতে চাই। কি দেখাতে চাই, দেখাতে চাই গড়। এই গড়কে লেখা হয় AVG। দেখো গড়ের জন্য এসকিউএল কমান্ডটা হলো AVG, এটা মনে রাখতে হবে। শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করো, আমরা যখন গড় দেখতে চাই তখন দেখতে হবে AVG। এখন AVG অফ কার গড়, এই দেখো এইভাবে লিখতে হয়, AVG অফ এই ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় যার গড় চাই। এনে কার গড় চাই, সেই ফিল্ডের নাম লিখে দাও, কার, মোট নম্বরের গড়। মোট নাম্বারকে কি দিয়ে এখানে সূচিত করছে, টোটাল মার্কস। তাহলে AVG তারপরে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে টোটাল মার্ক, টোটাল MARKS, এই যে ফিল্ডটা টোটাল মার্কস। তাহলে টোটাল মার্কসের গড় তাহলে দেখাবে সরি সিলেক্ট, এরপরে দেখো এনে লিখছি গ্রুপস, তাহলে গ্রুপস কলাম দেবে। এরপরে AVG অফ টোটাল মার্কস, মানে AVG অফ টোটাল মার্কস এইটা হলো তার একটা কমান্ড যার মাধ্যমে টোটাল মার্কসের গড় করবে সে, মান, এটা একটা মান। সেই গড়টা কি হিসাবে কি নামে প্রদর্শন করবে, এইখানে লিখতে হয় এজ এভারেজ। এজ, দেখো শিক্ষার্থীরা এতটুকু যদি বুঝতে পারো তাহলে সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। এছাড়া এইটুক যদি বুঝতে না পারো সামনের দিকে অগ্রসর হয়ে লাভটা কি, এইটুক ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি কি দেখব, সিলেক্ট করব গ্রুপস, তাহলে গ্রুপ দেখাবে সে। আর কি দেখব, হ্যাঁ, এভারেজ অফ টোটাল মার্কস, টোটাল মার্কসের গড় দেখব। তাহলে সায়েন্স, যতগুলো সায়েন্স আছে, এই যে সায়েন্স এই দুইটাকে সে কি করবে, এই দুইটা সায়েন্সের মার্কে যোগ করবে। যেহেতু দুইটা AVG মানে দুইটা হলো যোগ করে সে দুই দিয়ে ভাগ করেই সে AVG করবে, গড় করবে। এটা নিয়ে আমার টেনশন নাই, মেশিন এটা করে নিবে। যদি তিনটা হয়, দেখো হিউম্যানিটিজ, এই তিনটাকে সে এটা এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবে, এটাই গড় করে রেজাল্টটা এখানে বসায় দিবে। হিউম্যানিটিজের এখানে 3 দিয়ে ভাগ করে 3টাকে যোগ করে, কিন্তু কি হিসাবে বসাবে, এজ এভারেজ। তাহলে এভারেজ নামে একটা কলাম সে তৈরি করে নেবে, এখানে না থাকলেও তৈরি করে নেবে। আশা করি বুঝতে পারছো। তাহলে গ্রুপ শো করবে, AVG অফ টোটাল মার্কস শো করবে কি আকারে, এজ এভারেজ, এভারেজ হিসাবে শো করবে। ওকে, এটা গেল সিলেক্ট এর আন্ডারে কমান্ড। দেন কি করব, কোন টেবিল থেকে এই কাজটা করবে, কোন টেবিল থেকে এই কাজটা করবে, ফ্রম স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, স্টুডেন্ট ইনফো থেকে সে এটা তুলে ধরবে। আর কি আছে, স্টুডেন্ট ইনফো থেকে তুলে ধরবে, নিশ্চয়ই তোমাদেরকে বলেছিলাম যে গ্রুপস যেহেতু অনেকগুলো গ্রুপ আছে, তাহলে এখানে লিখতে হবে গ্রুপ বাই, GROUP, গ্রুপ বাই কার সাপেক্ষে, এই গ্রুপস নামে যে ফিল্ড আছে এখানে অনেকগুলো আছে, সেখান থেকে এটা গ্রুপ করে নেবে, গ্রুপ বাই গ্রুপস, GROUPS, গ্রুপস, সেমিকলন। ব্যাস এতটুকু কমান্ড যদি তুমি লিখো তাহলে এটার জন্য আউটপুটটা আসবে এরকম, সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ। এবং সায়েন্সের ঘরে এখানে কি দেখাবে, অবশ্যই তোমার ক্যালকুলেটর চেপে দেখো, 1100 যোগ 1060, এই সায়েন্সের ঘরে হিসাব করবে 1100 যোগ 1060 বাই 2। গড় হলো সবসময় দুইটা নাম্বার হলে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 2160কে 2 দিয়ে ভাগ করলে হয় 1080। এই সায়েন্সের ঘরে এটা শো করবে। একইভাবে বিজনেস স্টাডিজ ঘরে গড় কত দেখা, বিজনেস স্টাডিজে কি কি আছে ডাটা, 850, এই যে 850 এটা, আর আছে 1090,
1090 আর 850 হয় 1950, এটা হিসাব করে যত আসবে 2 দিয়ে ভাগ। একইভাবে হিউম্যানিটিজ এই তিনটা, এটা এটা এবং এটা যোগ করে 3 দিয়ে ভাগ করে এখানে বসাবো। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। অনেক সময় হয়ে গেছে, আজকে আমি আর অগ্রসর হতে চাচ্ছি না। তোমার আগামী দিন ইনশাআল্লাহ যে স্যারি করাবেন অথবা আমার সাথে যদি দেখা হয়, আমরা পরবর্তী হ্যাভিং পর্যন্ত আলোচনা করছি, হ্যাভিং করতে পারি নাই, হ্যাভিং নিয়ে আরও আলোচনা রয়ে গেছে, অর্ডার বাই নিয়ে আলোচনা হয়েছে। আমরা গ্রুপ বাইটা দেখতে পেরেছি, কিভাবে গ্রুপ বাই ইউজ করে দেখো অনেকগুলো গ্রুপ থাকা সত্ত্বেও একবার গ্রুপ দেবে এবং এই অ্যাভারেজ করার জন্য একটা কমান্ড শিখেছি, অ্যাভারেজ করে অ্যাভারেজটা তুলে ধরবে, সেটা আমরা শিখেছি। আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।